প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ডিজিটাল প্রযুক্তির শিখন অভিজ্ঞতা 2 ডিজিটাল উপহারে ডিজিটাল সমাধানের প্রথম পর্বে পৃষ্ঠা 15 হতে। তোমরা যারা এখনো শিখন অভিজ্ঞতা 1 সমস্যা দেখে না পাই ভয় সবাই মিলে করি জয় এর প্রথম থেকে সপ্তম পর্বগুলো দেখনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে সপ্তম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। সেশন 1 ডিজিটাল কন্টেন্ট এবং কন্টেন্টের লক্ষ্য দল। ডিজিটাল উপহারে ডিজিটাল সমাধান শিখন অভিজ্ঞতায় আমরা একটি মজার কাজ করব। আমরা আমাদের কাছের মানুষের জন্য একটি ডিজিটাল উপহার বানাবো। উপহারটি এমন হবে যা কাজে লাগিয়ে তাদের কোনো উপকার হবে। এজন্য উপহারটি যার জন্য বানাচ্ছি তিনি উপহারটি ব্যবহার করতে পারবেন কিনা তা উপহার বানানোর পরিকল্পনা করার আগে জেনে নেওয়া প্রয়োজন। একটি উপহার বানানোর আগে যিনি উপহারটি ব্যবহার করবেন তাকে বুঝতে পারা খুব জরুরি। এই ব্যাপারটি আরেকটু ভালোভাবে বুঝে নেওয়ার জন্য চলো একটি গল্প পড়ি। চলো এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা একটা গল্প পড়ে নিই। নিজে নিজে পড়ি। এই গল্পটা তোমাদেরকে নিজে নিজে পড়তে বলা হয়েছে। নিজ এলাকায় একজন খুব বৃদ্ধ মানুষকে জুয়েল প্রতিদিন মানুষের কাছ থেকে সাহায্য চাইতে দেখে। তিনি ওই সাহায্যের টাকা দিয়ে প্রতিদিন কিছু খাবার কিনে খান। জুয়েলেরও খুব ইচ্ছে হলো ওই বৃদ্ধ মানুষটিকে সহায়তা করবে, যেন প্রতিদিন তাকে মানুষের কাছে খাবারের জন্য হাত পাততে না হয়। জুয়েল তথ্যের বিভিন্ন উৎস ঘাঁটল এবং একটি সঠিক উৎস থেকে দেখল যে জুয়েলের এলাকার পাশে একটি সহায়তা কেন্দ্র আছে যেখানে এরকম বৃদ্ধ মানুষদের সহায়তা করা হয়। জুয়েল ওই সহায়তা কেন্দ্রের ওয়েবসাইটে গেল এবং সেখান থেকে তাদের সাথে যোগাযোগের ঠিকানা সংগ্রহ করল এবং তা প্রিন্ট করে বৃদ্ধ মানুষটির হাতে দিয়ে আসলো। পরদিন জুয়েল দেখল বৃদ্ধ মানুষটি আবার মানুষের কাছে সাহায্য চাইছে। এবার জুয়েল মানুষটির কাছে গেল এবং জিজ্ঞেস করলো কেন তিনি আবার মানুষের কাছে সহায়তা চাইছেন। তিনি বললেন, বাবা তুমি তো আমার একটা কাগজ দিয়া গেছিলা, কিন্তু আমি তো পড়তে পারি না, কাগজে কি ছিল কিছুই জানি না। তাহলে আমরা বুঝতে পারলাম জুয়েল বৃদ্ধ লোকটিকে যে কাগজটি দিয়ে এসেছিল সেই কাগজটির মাধ্যমে বৃদ্ধ লোকটি কিন্তু কিছুই করতে পারেনি। কারণ হচ্ছে যে সে বৃদ্ধ লোকটি আসলে বুঝতেই পারেনি এই কাগজ দিয়ে সে কি করবে, কারণ সে তো পড়তেই পারে না। নিশ্চয়ই তোমরা প্রিয় শিক্ষার্থীরা সেটা বুঝতে পেরেছ। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যখন কাউকে কোনো তথ্য দিই তখন তাকে তার মতো করে তথ্যটি না দিলে কোনো লাভ হবে না। এই বিষয়টি আমাদের উপহার বানানোর সময় খেয়াল রাখতে হবে। আমরা এমন কোনো ডিজিটাল উপহার বানাবো যেখানে অনেক ধরনের তথ্য থাকতে পারে। উপহার হিসেবে আমরা একটি ডিজিটাল কন্টেন্ট তৈরি করব। চলো এবার পরের পৃষ্ঠা যাওয়া যাক। কোনো নির্দিষ্ট দর্শক বা শ্রোতাকে উদ্দেশ্য করে মিডিয়ার মাধ্যমে প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও ইত্যাদি কন্টেন্ট বলে পরিচিত। তাহলে কন্টেন্ট কাকে বলে নিশ্চয়ই সেটা তোমরা বুঝতে পেরেছো যে কোনো নির্দিষ্ট দর্শক বা শ্রোতাকে উদ্দেশ্য করে মিডিয়ার মাধ্যমে প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও ইত্যাদিকে কন্টেন্ট বলা হয়। আর ওই নির্দিষ্ট দর্শক বা শ্রোতাকে আমরা বলতে পারি লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ। আমরা বিভিন্ন মিডিয়া যেমন টেলিভিশন, ইন্টারনেট, পত্রিকা, ম্যাগাজিন, বই বা বিলবোর্ডে যেসব ছবি, ভিডিও, গান বা লেখা দেখতে পাই সেগুলোই কন্টেন্ট। কন্টেন্টের ধরন অনুযায়ী এর লক্ষ্য দল ভিন্ন হতে পারে। চলো আমরা একটি খেলার মাধ্যমে বিভিন্ন কন্টেন্টে লক্ষ্য দলের ভিন্নতা খুঁজে বের করি। খেলা শুরু করার আগে আমরা
কিছু উদাহরণ দেখে নিই, তাহলে আমাদের খেলাটি খেলতে সুবিধা হবে। ছক 2.1 এখানে কন্টেন্টের লিস্টটা দেওয়া আছে, লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ এখানে সেগুলো দেওয়া আছে। তাহলে কার্টুনের যে লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ হচ্ছে যে শিশু কিশোর। গল্পের বই, এটার লক্ষ্য দল হচ্ছে যে নির্দিষ্ট বয়সের মানুষ যারা পড়তে পারেন। এরপরে শাড়ির বিজ্ঞাপন, যে সকল নারী শাড়ি পরিধান করেন এরাই হচ্ছে যে লক্ষ্য দল। টেলিভিশনে প্রচারিত ক্রিকেট খেলা, যারা ক্রিকেট খেলা পছন্দ করেন এবং যাদের টেলিভিশন দেখার সুবিধা আছে তারাই হচ্ছে যে এই যে টেলিভিশনে প্রচারিত ক্রিকেট খেলার লক্ষ্য দল। মনে রাখতে হবে একটি কন্টেন্টের লক্ষ্য দল কিন্তু অনেক হতে পারে। যেমন বিশ্ববিদ্যালয়ের বা বিদ্যালয়ের সামনে একটি কলমের বিজ্ঞাপনের পোস্টারের লক্ষ্য দল হতে পারে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কলমের খুচরা বিক্রেতা। এবার আমাদের খেলাটি কিভাবে খেলতে হবে তার নিয়ম জেনে নিই। আমাদের শ্রেণীকক্ষে পেছন থেকে সামনে যে কয়টি শিক্ষার্থীর সারি আছে আমরা সে কয়টি দল হব। সারির সর্বশেষ জনকে শিক্ষক একটি চিরকুট দেবেন, সেখানে একটি কন্টেন্টের নাম এবং বর্ণনা লেখা থাকবে। সারির সর্বশেষ জন তার নিজের খাতায় ওই কন্টেন্টটি লিখবে, তার নিচে একটি লক্ষ্য দলের নাম লিখবে। তার লেখা শেষ হলে সামনের জনকে খাতাটি দিবে। সামনের জন আরও একটি লক্ষ্য দলের নাম লিখবে এবং খাতাটি সামনের জনকে দিবে। এভাবে যে সারির খাতা সবার আগে সামনে আসবে এবং তার সবচেয়ে বেশি সঠিক লক্ষ্য দলের নাম লিখবে, সে দল বিজয়ী ঘোষণা করা হবে। অর্থাৎ যে দল বেশি লক্ষ্য দলের নাম লিখে আগে সামনে দিতে পারবে সেই দলকে বিজয়ী ঘোষণা করা হবে। আমরা ছবিতে সেই কাজটি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। চলো এবার আরো সামনের দিকে আগাই। আগামী দিনের প্রস্তুতি, আমরা আজ থেকে আগামী 2 দিন আমাদের চারপাশে যা কন্টেন্ট দেখতে পাবো তার লক্ষ্য দল কে বা কারা হতে পারে তা মনে মনে চিন্তা করব। আর আমাদের পরিবারের যে অন্য সদস্যদের বা অন্য সদস্যের সাথে আলোচনা করব। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। এবার সেশন 2, উপহার পরিকল্পনায় নিজেদের লক্ষ্য দল ঠিক করা বা ঠিক করি। কোনো নির্দিষ্ট জনগোষ্ঠী বা মানুষকে বিবেচনায় নিয়ে সেসব মানুষকে সচেতন করা, কোনো তথ্য অবহিত করা বা জানানো, অনুপ্রাণিত করা, বিনোদন দেওয়া বা এই ধরনের অন্যান্য উদ্দেশ্যে যখন আমরা কোনো একটি কন্টেন্ট তৈরি করি তখন ওই নির্দিষ্ট মানুষ বা জনগোষ্ঠীই হলো আমাদের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ। লক্ষ্য দল নিয়ে গত সেশনে আমরা একটি খেলা খেলেছি। কোনো একটি কন্টেন্টের লক্ষ্য দল কারা হতে পারে তা নিয়ে আমরা এখন অনেক কিছুই জানি। কন্টেন্ট তৈরির পরিকল্পনার ক্ষেত্রে আরেকটি ব্যাপার গুরুত্বপূর্ণ, তা হলো প্রেক্ষাপট। তাহলে আমরা যে লক্ষ্য দল কারা বা টার্গেট গ্রুপ কারা সেটা আমরা কিন্তু বুঝে গেলাম। অর্থাৎ যাদের জন্য আমরা কন্টেন্টটা তৈরি করব তারা যদি আমাদের কন্টেন্টটা ব্যবহার করে তাহলে ওরাই হচ্ছে আমাদের লক্ষ্য দল। এক কথায় আমরা বলতে পারি যাদের জন্য আমরা কন্টেন্ট তৈরি করব তারাই হলো আমাদের কন্টেন্টের লক্ষ্য দল। তাহলে লক্ষ্য দল কি জিনিস আমরা সেটা বুঝতে পারলাম। আজকে আরো একটি গল্প পড়ি। আমরা এখন আরো একটা গল্প পড়ব। চলো আমরা গল্পটা পড়ে নিই প্রিয় শিক্ষার্থীরা। নিচে একটা বক্সের মধ্যে গল্প দেওয়া আছে, সেই গল্পটা একটু দেখে নাও। মিতু ও তার কয়েকজন বন্ধু মিলে চিন্তা করলো তাদের বিদ্যালয়ের প্রাঙ্গণটি অপরিষ্কার হয়ে আছে এবং মিতু ও তার বন্ধুরা সেটি পরিষ্কার করতে চায়। একটা ভালো কথা, একটা ভালো কাজ। মিতুর বন্ধুরা মিলে তাদের শ্রেণী শিক্ষককে তাদের আগ্রহের কথা জানালো। শিক্ষক জানালেন এটি একটি বড় কাজ,
তাই এটি সম্পন্ন করতে বড় একটি দলের প্রয়োজন হবে। মিতু ও তার বন্ধুরা চিন্তা করলো কাদের তারা সহজে রাজি করাতে পারবে যেন তাদের নিয়ে একসঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি করতে পারে। মিতু ও তার বন্ধুরা সবাই মিলে সিদ্ধান্ত নিল মিতুর শ্রেণীর সব শিক্ষার্থী মিতুর বন্ধু, তাই তাদের এই ভালো কাজে রাজি করানো বেশ সহজ হবে। এবার মিতু ভাবলো তাদের কিভাবে রাজি করানো যায়। মিতুদের মধ্যে একজন বলল, চলো ক্লাসরুমে গিয়ে সবার উদ্দেশ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা সম্পর্কে ভাষণ দিই। আরেকজন বলল, না, চলো স্যারকে বলি একটি নোটিশ বা বিজ্ঞপ্তি লিখতে, তাহলে সবাই কাজ করতে বাধ্য হবে। আবার অন্যজন বলল, না, বাধ্য করা ঠিক হবে না, চলো আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা নিয়ে একটি নাটিকা করি এবং নাটিকা শেষে সবাই মিলে শপথ করি যে আমরা আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণ পরিষ্কার করব, সব সময় যেন এটি পরিষ্কার থাকে। এটা একটা সুন্দর প্রস্তাব। চলো এবার পরের পৃষ্ঠা যাওয়া যাক। পরের পৃষ্ঠা দেখো এবার, অবস্থা বা প্রেক্ষাপট মিতুদের বিদ্যালয়ের অপরিষ্কার প্রাঙ্গণ। উদ্দেশ্য, বিদ্যালয়ের প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবার অংশগ্রহণ। লক্ষ্যদল বা ব্যক্তি, মিতুর শ্রেণীর সকল শিক্ষার্থী। কন্টেন্ট, ভাষণ হতে পারে, নোটিশ বা বিজ্ঞপ্তি হতে পারে, নাটিকা হতে পারে, শপথ হতে পারে। এবার আমাদের উপহার তৈরির পরিকল্পনা করার সময় হলো। কিছু সমস্যা এবং এর লক্ষ্যদল এখানে দেওয়া আছে। এখান থেকে শিক্ষক আমাদের দলে ভাগ করে যে কোনো একটি সমস্যা এবং লক্ষ্যদল নিয়ে কাজ করতে বলবেন। এবার আমরা এখানে একটা ছক দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। দেখো, ছকের মধ্যে এখানে 1 2 3 4 পর্যন্ত ক্রম দেওয়া আছে। এরপর এখানে সমস্যা দেওয়া আছে, এরপরে লক্ষ্যদল দেওয়া আছে। তাহলে প্রথমে 1 নাম্বারটা আমরা পড়ি। 1 নাম্বার যে সমস্যা সেটা হচ্ছে কি, পরিবারের কিংবা আশেপাশের একজন শিশু যে এখনো বাংলা বর্ণমালা শিখেনি, তাকে বর্ণমালা শেখাতে হবে। তাহলে লক্ষ্যদল কারা? পরিবার বা আত্মীয়দের বা প্রতিবেশীদের মধ্যে 4 থেকে 7 বছর বয়সী শিশু। এরপরে দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে কি, একজন মধ্যবয়সী ব্যক্তি যিনি সঠিকভাবে গণনা যোগ বিয়োগ করতে পারেন না। এদের লক্ষ্যদল হচ্ছে যে পরিবার বা আশেপাশের মধ্য বয়স্ক ব্যক্তি। এরপরে 3 নম্বর সমস্যাটা হচ্ছে কি, বাংলা ভাষা বোঝেন না এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশে বেড়াতে এসেছেন, প্রতিদিনের সাধারণ যোগাযোগের জন্য তার কিছু বাংলা শব্দ জানা প্রয়োজন। উক্ত ব্যক্তি ইংরেজি ভাষা বুঝতে পারেন। তাহলে লক্ষ্যদলকে ইংরেজি ভাষা জানা প্রাপ্তবয়স্ক ব্যক্তি, যাকে আমরা বাংলা ভাষাটাও বুঝাবো। এবার 4 নাম্বার যে সমস্যা, একজন ব্যক্তি যিনি কখনো একা একা ঢাকায় ভ্রমণ করেননি, ইন্টারনেটে গুগল ম্যাপ ব্যবহার করেও রাস্তা চিনতে পারেন না, তার ম্যাপ ব্যবহার করা শিখতে হবে। উক্ত ব্যক্তি বাংলা এবং ইংরেজি পড়তে পারেন। এবার এই ধরনের ব্যক্তির লক্ষ্যদল কি হবে? বাংলা এবং ইংরেজি পড়তে পারেন এমন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যার স্মার্টফোন আছে, ওদেরকে আমরা লক্ষ্যদল হিসেবে চিহ্নিত করব। এবার দেখো, উপরের সমস্যাগুলোর যে কোনো একটি নিয়ে আমাদের ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে হবে। উপরে যে 4টা সমস্যা আছে সেই 4টার মধ্যে যে কোনো একটা সমস্যা নিয়ে ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে হবে এবং উল্লেখিত লক্ষ্যদলের সাথে মিলে যায় এমন একজনকে উপহার দিতে হবে। উপরের সমস্যা এবং কন্টেন্টের প্রয়োজনীয়তা দেখে আমরা বুঝতে পারি যে আমাদের উপহার হবে একটি শিক্ষণীয় ডিজিটাল কন্টেন্ট। তাহলে আমাদের যে কন্টেন্টগুলো হবে সেগুলো কিরকম হবে? ডিজিটাল শিক্ষণীয় কন্টেন্ট। এখন আমরা শিক্ষকের সহায়তায় দলে ভাগ হয়ে যাব এবং আমরা কি ধরনের কন্টেন্ট বানাতে চাই তা নিজের দলের সদস্যদের সাথে আলোচনা করব। নিচের ঘরে আমাদের সবার চিন্তা অর্থাৎ আইডিয়াগুলো
লিখব। এখানে এবার তোমাদের নিজেরা নিজেদের আইডিয়াগুলো লিখতে হবে। এখানে বলা আছে আমরা যে ধরনের কন্টেন্ট বানাতে পারি বলে ভাবছি সেটা এখানে লিখতে হবে। আমি তোমাদের জন্য নমুনা উত্তরটা লিখে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পারো নমুনা উত্তরটা কি হতে পারে। দেখো, আমি নমুনা উত্তর হিসেবে লিখেছি আমাদের লক্ষ্য দল 4 থেকে 7 বছর বয়সী শিশু, তাই তাদের জন্য কন্টেন্টের ধরন হবে ভিডিও ভিত্তিক পাওয়ার পয়েন্ট অথবা ছড়া গান। তাহলে এই যে ছোট ছোট শিশুদের জন্য যে কন্টেন্ট তৈরি করব সেগুলো হবে কি, যে ভিডিও ভিত্তিক পাওয়ার পয়েন্ট অথবা ছড়া গান, যেগুলো তারা কিন্তু দেখে দেখে শিখতে পারবে এবং শুনে শুনেও শিখতে পারবে। এই ধরনের ভিডিওর মাধ্যমে বর্ণমালা শেখানো হবে। এই যে ভিডিওগুলো বানানো হবে, এই ভিডিওগুলোর মাধ্যমে তাদেরকে বর্ণমালা শেখানো হবে এবং ছোট ছোট ছড়াও কিন্তু তাদেরকে শেখানো হবে। আশা করছি তোমরা খুব ভালো মতো এটা বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে সেশন 3 থেকে শুরু করব ডিজিটাল উপহার তৈরির পরিকল্পনা। এই সেশনটি শুরু করার আগে তোমরা আজকে বাসায় গিয়ে আগামী সেশনের প্রস্তুতি হিসেবে আমরা আগামী সেশনের পূর্বে যতটুকু সময় আছে সেটুকু সময়ের মধ্যে আমাদের নির্ধারিত লক্ষ্য দল কী ধরনের কন্টেন্ট পেলে তার কাজে লাগবে বা তার পছন্দ হবে তা ভাবব। সম্ভব হলে আমাদের লক্ষ্য দলে অন্তর্ভুক্ত এমন একজন ব্যক্তিকে পর্যবেক্ষণ করব এবং তার সাথে কথা বলার চেষ্টা করব। আমরা যে আগের সেশনে অর্থাৎ সেশন 2-এ যে 4টা সমস্যা চিহ্নিত করেছি, এরকম 4টা সমস্যার মধ্যে যে কোনো একটা সমস্যা নিয়ে আছে সেরকম মানুষকে আমরা চিহ্নিত করব, দরকার হলে তার সাথে কথা বলবো, তাকে আমরা সেই উপহারটা দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তাই তোমাদের কাছে আজকের ক্লাসটি অনেক ভালো লেগেছে। ডিজিটাল প্রযুক্তির শিখন অভিজ্ঞতা 2 ডিজিটাল উপহারে ডিজিটাল সমাধানের দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে ডিজিটাল প্রযুক্তির অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং ডিজিটাল প্রযুক্তি ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে সবেমাত্র প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। ডিজিটাল প্রযুক্তির শিখন অভিজ্ঞতা 2 ডিজিটাল উপহারের ডিজিটাল সমাধানের দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।